শুরু করছি আজকের গল্প মানবেন্দ্র পালের লেখা ভয়। রেলপথ ও বাস রাস্তা থেকে অনেক ভেতরে, যেখানে গরুর গাড়ি কিংবা সাইকেল ছাড়া যাওয়া রীতিমতো কষ্টসাধ্য, সেসব গ্রামে এখনো এমন সব অলৌকিক ঘটনা ঘটে যা প্রত্যক্ষদর্শী ছাড়া আর কেউ জানে না। খবরের কাগজে বা কোনো লেখকের কলমে সত্য ঘটনা বলে তা ছাপা হয় না। নদিয়া জেলার এমনই একটি গ্রাম মুকসিমপাড়া। ঝোপ জঙ্গল, বাঁশঝাড়, ভাঙাচোরা বাড়ি, পুরনো মসজিদ, জীর্ণ কবরখানা আর গোটা দশেক পুকুর ছাড়া আর কিছু নেই। তবু এখানেই বংশানুক্রমে বাস করে চাষাভুষো, মিস্ত্রি, মজুর আর মধ্যবিত্ত মানুষ। গ্রামে একটা মারাত্মক প্রবাদ, না শুধু প্রবাদ নয়, বিশ্বাস প্রচলিত আছে যে গ্রামে কোনো অপঘাত মৃত্যু হলে গভীর রাতে একটা অদ্ভুত হাড় কাঁপানো ডাক শোনা যায়। সে ডাক যে কিসের, আজ পর্যন্ত কেউ তা বলতে পারেনি। কেউ বলে কোনো পাখির ডাক, কেউ বলে অন্য কিছুর। পাখির ডাক যদি হবে, তাহলে কেবল ওই অঘটন ঘটার দিনেই। পাখির এমন অলৌকিক ক্ষমতা? যাই হোক, এ ডাকের রহস্য ভেদ করার সাহস আজ পর্যন্ত কারো হয়নি। সবাই ভাবে একটা কথাই, কি দরকার? শুধু এইটুকুই নয়, ওই ডাক শোনা গেলে সে বছর গ্রামে 3টে অপঘাতে মৃত্যু হবেই। তার মধ্যে 2জন মানুষ, একটা প্রাণী। যেবার হরেকেষ্ট কামারের বউটা শাশুড়ির সঙ্গে ঝগড়া করে এক ক্রোশ পথ হেঁটে গিয়ে লাইনে মাথা দিল, সেবারও রাতের অন্ধকারে বন বাদার কাঁপিয়ে ওই ডাক শোনা গিয়েছিল। আর তার 3 মাস পর জনার্দন চক্রবর্তীর ছোট ছেলে সন্ধেবেলায় কাটোয়া থেকে তার ঘোড়া ছুটিয়ে আসতে আসতে পোলের ওপর উঠেই মুখ থুবড়ে পড়ল, আর উঠল না। ঘোড়া আর ঘোড়সাওয়ার দুজনেই শেষ। অথচ ঘোড়াটা ছিল যেমন তেজি, ছেলেটাও ছিল তেমনি জোয়ান। সে রাত্রেও নাকি ওই ডাক শোনা গিয়েছিল। চমকে উঠেছিল গ্রামের লোক। আবার কে গেল? চমকাননি শুধু জনার্দন চক্রবর্তী। বাড়িতে বসে হঠাৎ অসম্ভব কিছু একটা দেখেছিলেন। না, চোখের ভ্রম নয়। তখন ঠিক সন্ধে, ইজি চেয়ারে শুয়ে তিনি তামাক খাচ্ছিলেন। হঠাৎ বাইরে শুনলেন ঘোড়ার খুরের শব্দ। সে শব্দ তার চেনা। বুঝলেন কাটোয়া থেকে ছেলে দেখা করতে আসছে। আনন্দে উঠে দাঁড়ালেন তিনি। শব্দটা এগিয়ে আসছে বাইরে থেকে দেউড়ির ভেতর। কিন্তু কি আশ্চর্য, ঘোড়াটা দেখা যাচ্ছে না। শব্দটা আরো এগিয়ে এলো, আরো থামলো দরজাটার সামনে। তারপর যেন দেখলেন একটা কালো ঘোড়া দাঁড়িয়ে, তার চোখ দিয়ে জল আর মুখ দিয়ে ফেনা গড়িয়ে পড়ছে। তিনি হাঁকলেন, ভৈরব, সোমশঙ্কর কোথায়? তুমি একা কেন? উত্তরে কাঁপতে কাঁপতে ভৈরব মাটিতে পড়ে গেল। চিৎকার করে উঠেছিলেন জনার্দন চক্রবর্তী। আলো নিয়ে ছুটে এসেছিল বাড়ির লোকজন, কিন্তু কাছে পিঠে ঘোড়ার চিহ্ন মাত্র নেই। এই গ্রামেরই একটা ঘটনা শুনেছিলাম আমার প্রতিবেশী কন্যা রুমার মুখে। আমার বাড়ি বর্ধমান জেলার একটা মহকুমা শহরে। রুমা সেবার পার্ট 2 পরীক্ষা দিয়ে তার মামার বাড়ি ওই মুকসিম পাড়ায় গিয়েছিল দিন 15 জন্য। গ্রামের ওসব কাহিনী তার জানা, সে মাথা ঘামায় না বিশেষ। মামিমাকে বলে, এতবার আসি, একবারও ওই ডাক শোনার সৌভাগ্য হলো না। মামিমা বলে ওঠেন, সে ডাক শুনে কাজ নেই মা, থাকো শহরে লেখাপড়া গান বাজনা নিয়ে। তুমি কি করে বুঝবে কি ভয়ে ভয়ে দিন কাটাতে হয় আমাদের? একটা অপঘাত মৃত্যু, আর তারপরেই ওই মরণ ডাক, তারপরেই আবার একটা, হয় মানুষের, নইলে কোনো পোষা জন্তুর মৃত্যু। এ বাড়িতে রুমার মামা মামি ছাড়া 2 মামাতো ভাই নান্টু আর পিন্টু।
নান্টু রুমার চেয়ে বছর 2-1 বড়, বয়স বছর 22। পিন্টু 3 বছরের ছোট, মাধ্যমিক পড়ে। নান্টু কাটোয়া কলেজ থেকে বিএ পাশ করে গ্রামেই থাকে। চাকরি বাকরির আশা নেই, বেকার জীবন, তাই পরোপকার করে বেড়ায়। মামার আছে প্রচুর ধান জমি, বাঁশবাগান, পুকুর। এর আয়তেই সংসার চলে। কয়েক মাস হলো তিনি গম ভাঙার মেশিন কিনেছেন। ইচ্ছে পরে ছেলেরা যদি ওটা চালিয়ে নিয়ে যায়। রুমা এখানে এলে ওর যত গল্প নান্টুদার সঙ্গে, যত ভাব তত ঝগড়া, হাজার হোক পিঠোপিঠি ভাই বোন তো। কিন্তু নান্টুদাকে বাড়িতে বেশিক্ষণ পাওয়া যায় না। দুপুরে সেই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়, ফেরে রাত 9টা 9:30। ওর আড্ডা দেবার জায়গা অন্য পাড়ায়, সেটা প্রায় বাড়ি থেকে মাইল খানেক দূরে। আসলে সেই পাড়াটাই এই গ্রামের যাকে বলে প্রাণ কেন্দ্র। তাই অত রাতে যখন সাইকেল চালিয়ে বাড়ি ফেরে, তখন বাড়ির লোকের দুর্ভাবনার শেষ থাকে না। কেননা তাদের বাড়ির কাছাকাছি জায়গাটা শুধু নির্জনই নয়, কেমন গা ছমছমে। ওই যে বাঁশবন, ওই যে ভেঙে পড়া বাড়িগুলো, ওই যে জোড়া পুকুর, মনে হয় ওরই আশেপাশে কি এক অজানা রহস্য ঘাপটি মেরে বসে আছে। কখন কার ঘাড়ে লাফিয়ে পড়বে কেউ তা জানে না। এ অঞ্চলে ছিচকে চোরের উৎপাত থাকলেও বড় ধরনের চুরি ডাকাতি বা খুন খারাপি হয় না। খুন খারাপি না হলেও এখানে অপঘাত মৃত্যু খুব বেশি। এ যেন গ্রামের উপর একটা অভিশাপ। বাড়ির লোকের ভয় করলেও নান্টুর ভয়ডর বলে কিছু নেই। বর্ষার সন্ধ্যায় অন্য পাড়ায় কেউ মরেছে, গরিব দুঃখীর ঘরের মরা, ফেলবার লোক নেই। সেই রাত্রিরেই 2-3টে ছেলে নান্টুকে খবর দিয়ে যায়। বাড়ির আপত্তি নান্টু শোনে না। একটা গামছা কাঁধে ফেলে চলে মরা ফেলতে। তাও শ্মশানটা কি কাছে পিঠে? তারপর আবার পল্লীগ্রামের শ্মশান, জনমানব শূন্য। তাই রুমা নান্টুকে বেশিক্ষণ পায় না। সকালে নান্টু ওঠে একটু বেলা করে, চা মুড়ি খেয়ে আবার বেরিয়ে যায়। তবু ওরই মধ্যে রুমা নান্টুকে আটকে দেয়, বলে, কতদিন পর এলাম, সামনের সপ্তাহে চলে যাব, তুই কি আমার সঙ্গে গল্পও করবি না? তখন হয়তো নান্টু একজন রোগীকে ভালোভাবে দেখবার জন্যে হেলথ সেন্টারের ডাক্তারকে চিঠি লিখছে। হেসে বলে, আমার কোনো গল্প নেই। রুমা ওই ডাকের কথাটা জিজ্ঞেস করে। নান্টু বলে, ও নিয়ে আমি মাথা ঘামাই না, বলেই আবৃত্তি করে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। পড়েছিস তো? তা পড়েছি। তার সঙ্গে ওই ডাকের সম্পর্ক কি? যে মানুষ উপলব্ধি করতে পারে মৃত্যু আছে, তা সে স্বাভাবিক হোক আর অপঘাতী হোক, সে কোনো কিছুতেই ভয় পায় না। কিন্তু ওই যে ডাকের কথা সবাই বলে। রুমা তার পয়েন্ট থেকে সরে আসতে চায় না। নান্টু বলে, বললাম তো ডাক নিয়ে আমি মাথা ঘামাই না। আবার তুই এড়িয়ে যাচ্ছিস। তুই মাথা ঘামাতে না পারিস, ডাকটা তো শোনা যায়। তা যায়। রুমা যেন একটু শিউরে উঠল। তার এই দুর্দান্ত দুঃসাহসী দাদাটিও তাহলে স্বীকার করে ডাক শোনা যায়। তুই শুনেছিস? তা 1-2বার শুনেছি। কোথায়? এখানে ওখানে, রাত্রির বেলায় ডাকে, কে আর তার খোঁজ করতে যায়? কিসের ডাক বলে তোর মনে হয়? কোনো পশু পক্ষী হবে। কত বন জঙ্গল তো কাটা হচ্ছে, কিছু দুর্লভ পশু পাখি হয়তো কোথাও ছিল, এখন প্রাণ বাঁচাতে এখানে ওখানে ছটকে পড়ছে। রুমা যেন এই যুক্তিতে খুশি হলো না। বলল, তাহলে কেবল বিশেষ বিশেষ ক্ষেত্রেই তোর ভাষায় পশু পক্ষীটি ডাকবে? নান্টু বিরক্ত হয়ে বলল, অত শত আমি জানি না, জানতে চাইও না। একটু চা কর দেখি। তা করছি, কিন্তু তুই একটা সত্যি কথা বল, এই যে এত রাত্রিরে একা একা বাড়ি ফিরিস, ভয় করে না? নান্টু এদিক থেকে ওদিক মাথা নাড়ল, বলল, না। কখনো ভয় পেয়েছিস? নান্টু একটু হাসল,
তারপর যেন অনেক দিন আগের একটা স্মৃতি হাতড়ে নিয়ে বলল, তা একবার পেয়েছিলাম। বল বল, আগে চা নিয়ে আয়। চা খেতে খেতে নান্টু যে ঘটনাটা শোনালো তা এই রকম। একবার ও পাশের গ্রামে গিয়েছিল এক বিয়ে উপলক্ষে, তবে নেমন্তন্ন খেতে নয়, বরপক্ষ যাতে দরিদ্র কন্যাদায়গ্রস্ত বাপের উপর জুলুম না করে তার ব্যবস্থা করতে। ওর দলবল আছে, দুষ্টু লোকে তাই খুব ভয় পায় ওকে। বিয়েবাড়ি থেকে ফিরতে বেশ রাত হয়েছিল। একটা সাইকেল করে আসছিল। পল্লীগ্রামের নির্জন পথ, দুপাশে ঝোপঝাড়, নিস্তব্ধ পরিবেশ। হঠাৎ সাইকেলের চেনটা গেল খুলে। সাইকেল থেকে নেমে ও অন্ধকারে হাতড়ে হাতড়ে চেনটা লাগালো। তারপর সাইকেলে উঠতে যাবে, হঠাৎ সামনের দিকে তাকাতেই চমকে গেল। কি ওটা? দেখলো বাঁ দিকের বটগাছের ডাল থেকে সাদা কাপড় জড়ানো কি যেন ঝুলছে, বেশ লম্বা, দুটো পাও যেন দেখতে পেল। ওর গায়ে কাটা দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে কাঁধের ঝুলি থেকে টর্চটা বের করে জ্বালল। দেখল সাদা কাপড় জড়ানো একটা দেহ। বাতাস নেই, তবু দুলছে, যেন বলছে এই যে আমি। ও বুঝল কেউ গলায় দড়ি দিয়েছে, কিন্তু লোকটা কি গলায় দড়ি দেবার জন্য গ্রাম ছেড়ে এত দূরে এসেছিল? আর মুখটাই বা কাপড় জড়ানো কেন? ওর বদ্ধমূল ধারণা হলো লোকটাকে খুন করে কয়েকজন মিলে এখানে ঝুলিয়ে রেখে গিয়েছে। ও মশাই, দাঁড়ালেন কেন? বেশ তো যাচ্ছিলেন, যান না। চমকে উঠেছিল ও, গলার স্বরটা কেমন যেন জড়ানো। তখনই টর্চের আলো ফেলল শব্দ লক্ষ্য করে। দেখল রাস্তার উল্টো দিকে একটা তেঁতুল গাছের তলায় জনা পাঁচেক লোক শুয়ে রয়েছে। এই পর্যন্ত বলে নান্টু থামল। বলল, ওই একবারই গায়ে কাটা দিয়েছিল। হ্যাঁ, কেমন যেন ভয় পেয়েছিলাম। রুমা বললে, তারপর কি হলো? কি আর হবে, সাইকেল চালিয়ে বাড়ি ফিরে এলাম। রাত তখন 2টো। কিন্তু লোকগুলো? নান্টু হেসে বলল, ওরা দূর গ্রাম থেকে মরা নিয়ে আসছিল। ক্লান্ত হয়ে পড়ায় মরাটা রেখে গাছতলায় একটু শুয়েছিল। শেয়াল কুকুরে খাবে তাই মরাটা গাছে ঝুলিয়ে রেখেছিল। ও এই! রুমা যেন হতাশ হলো, কিন্তু নান্টু কেমন একরকম গলার স্বর করে বলল, তবে একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না, একটা মরা কিভাবে অত উঁচু ডালে ঝোলানো সম্ভব হলো? কথাটা মনে হলো আরো খানিকটা এগিয়ে এসে, আর তখনই যেন স্পষ্ট শুনতে পেলাম, বল হরি হরি বল। সেই সঙ্গে অনেকগুলো পায়ের শব্দ। আর আশ্চর্য, ঠিক আমার সাইকেলের পেছনে। এত তাড়াতাড়ি মরা নামিয়ে কি করে আমার ছুটন্ত সাইকেলের পেছনে এসে পড়তে পারে ভেবে পেলাম না। রুমা কি যেন বলতে যাচ্ছিল। এই সময় বাড়ির মধ্যে ঢুকে পড়ল 3টি ছেলে। নান্টুদা, গিরি গয়লানি হরিপদর ছেলেটার মাথা ফাটিয়ে দিয়েছে, শিগগির এসো। নান্টু লাফিয়ে উঠে বললে, মাথা ফাটিয়েছে? কেন? গিরির গাছের 2টো আম পেরেছিল, তাই। 2টো আম পেরেছিল বলে ও মাথা ফাটিয়ে দিয়েছে? ওর তো বড় বার বেড়েছে। ও একমাত্র তোমাকেই ভয় করে, তুমি ওকে সায়স্তা করতে পারো। তার আগে ছেলেটার ব্যবস্থা করি। হ্যাঁ রে, খুব রক্ত বেরোচ্ছে? হ্যাঁ, অনেকটা কেটে গেছে। তাহলে তো এক্ষুনি কাটোয়া হাসপাতালে নিয়ে যেতে হবে। মা, আমি বেরোচ্ছি, কখন ফিরবো ঠিক নেই। বলেই নান্টু ওদের সঙ্গে বেরিয়ে গেল। রুমা নিজের মনেই বলে উঠল, ব্যাস, নান্টু তার খাওয়া দাওয়া এ বেলার মতো হয়ে গেল। গিরি গয়লানির কথা রুমা অনেকবার শুনেছে, একবার দেখেও ছিল। কালো মোটা, চোখগুলো গোল গোল, ঠোঁটটা পুরু, ঝুলে পড়েছে, মাথার চুলে জট, ভয়ানক বদমেজাজি। এমনিতে ওর হাত টান আছে, কারো বাড়িতে ঢুকলে ঘটিটা বাটিটা হাতিয়ে নেয়। সেই জন্যে কেউ ওকে বাড়িতে ঢুকতে দেয় না। একবার পাড়ার একটা বাচ্চা ছেলেকে চুরি করে বাইরে পাচার করার চেষ্টা করেছিল। নান্টু তার দলবল নিয়ে ছেলেটাকে উদ্ধার করে।
সেই থেকে নান্টুর উপর তার বেজায় রাগ। একবার তো ওকে কাটারি ছুঁড়ে মেরেছিল, একটুর জন্য নান্টু বেঁচে গিয়েছিল। আবার এই নান্টুই তাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছিল, সাবধান করে দিয়ে বলেছিল, ফের যদি চুরিচামারি করো তাহলে গা থেকে তোমাকে তাড়াবো, কেউ ঠেকাতে পারবে না। গিরি গয়লানি সেদিন নান্টুর মৃত্যু কামনা করে সাপ সাপান্ত দিয়েছিল। তাই শুনে নান্টুর মা কেঁদে কেটে বলেছিল, কেন তুই ডাইনিটাকে ঘাটাতে যাস? তোকে গালমন্দ করে আর আমার বুক কাঁপে। নান্টু মায়ের কথায় কান দেয় না, শুধু হাসে। সেই গিরি আজ একটা ছেলের মাথা ফাটিয়েছে। নান্টু তো ছুটল, আবার কি অনর্থ বাধায় কে জানে। রুমার মনটা খারাপ হয়ে গেল। রুমা আমায় তার এবারের অভিজ্ঞতার কথা বলেছিল। জেঠু, সব ঘটনাটা শোনার আগে আমার মামার বাড়িটা কিরকম জানতে হবে বলে একটা কাগজ টেনে নিয়ে একটা ঘর আঁকলো। ঘরটা বেশ বড়, পাশেই একটা ছোট ঘর, বড় ঘরের পেছনে লাগোয়া রান্নাঘর, উল্টো দিকে বাথরুম। দুটো ঘরের সামনে অনেকখানি উঠোন, উঠোনের মাঝখানে ধানের মড়াই, ডান দিকে গোয়াল, তার পাশেই ধান কোটার ঢেকি। উঠোনের পাশ দিয়ে বাইরে যাবার দরজা। দরজাটা বেশ মজবুত। সমস্ত উঠোন ঘিরে উঁচু পাঁচিল, যাতে চোর পাঁচিলে উঠতে না পারে। আর এই দরজা দিয়ে বেরিয়েই বাঁদিকে বাঁশঝাড়, ওপাশে পুকুর। এবার বাড়ির পেছন দিকটা দেখুন বলে একটা দোতলা বাড়ি আঁকলো। তারপর বলতে শুরু করলো, এটা বহুদিনের পুরনো বাড়ি, কিন্তু মাঝে মাঝে মেরামত হয় বলে এখনো টিকে আছে। দোতলার ঘরের জানলাগুলো সব বন্ধ। দোতলার ওই দিকের বারান্দাটা দেখুন, ভেঙে পড়েছে, তাই বারান্দার দিকের দরজাটা পেরেক দিয়ে আটা। অন্যমনস্ক হয়ে কেউ খুলতে পারবে না। এত বড় বাড়ি, কিন্তু লোকজন নেই, দরজায় দরজায় তালা। এটা দত্তবাবুদের বাড়ি। তারা কলকাতায় থাকেন, শুধু পুজোর সময় মাসখানেকের জন্য আসেন। নিচে বিরাট পুজো দালান, এখনো সে আমলের ঝাড় লণ্ঠন ঝোলে। এ বাড়িতে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো ছাড়া দীপান্বিতার রাতে হয় ছিন্নমস্তার পুজো। সে বড় সাংঘাতিক পুজো। গায়ের লোকে বলে ওই পুজোয় একটু খুঁত হলে নাকি রক্ষে নেই। দুবার বলি বেঁধে গিয়েছিল। সেই দুবারই এ বাড়ির দুটো জোয়ান ছেলে মরেছিল, একজন জলে ডুবে আর একজন সাপের কামড়ে। শুনেছি সেবারও সেই ডাক নাকি শোনা গিয়েছিল। এই পুজো যে কতকালের তা কেউ বলতে পারে না। পুজো দালানের এক কোণে যে বিরাট হাড়িকাঠটা রয়েছে, সেটা দেখলেই বোঝা যায় একসময় এখানে মোষ বলি হতো। আমি অবাক হয়ে রুমার কথা শুনছিলাম। ও বলতে লাগলো, মামার বাড়ির বড় ঘরের এই জানলাটা দিয়ে দত্তবাবুদের পুজো দালানটা স্পষ্ট দেখা যায়। মামিমা বলেন, কত রাত্রে ওই নির্জন দালানে ঘণ্টা বাজতে শোনা গেছে, কখনো বলিদানের বাজনা বেজে ওঠে। এসব আমি অবশ্য বিশ্বাস করি না। আসলে বহুদিন ধরে একই জায়গায় থাকতে থাকতে, নানা কাহিনী শুনতে শুনতে মানুষের ইন্দ্রিয়গুলো সেই সব ব্যাপারে সহজেই বিশ্বাসে সজাগ হয়ে থাকে। মামিমাদেরও তাই হয়েছে আর কি। একটু থেমে বলল, যাক ও কথা, এই বড় ঘরে মামা মামি শোন। অন্য দিকটা একটা চৌকি পাতা আছে, কেউ এলে ওই চৌকিতে শোয়, যেমন আমি শুই। চৌকির ধারেই জানলা, যে জানলা দিয়ে রাস্তার ধারের বাঁশঝাড়টা দেখা যায়। পাশের ছোট ঘরটায় ওরা দু ভাই শোয়। সেখানেও জানলা দিয়ে যেমন বাঁশঝাড় দেখা যায়, তেমনি অন্য জানলা দিয়ে ওই পুজো দালানটাও দেখা যায়। তাছাড়া ওই পাশে একটা ছোট্ট ঘর আছে, সেখানে পুরনো জিনিসপত্র থাকে। এই ঘরেরই দেওয়ালে টাঙানো আছে কাপড় জড়ানো একটা তরোয়াল। তরোয়ালটা কার ছিল, কবে থেকে আছে তা কেউ জানে না, তবে বাড়ির সবার কাছে তরোয়ালটা খুব পবিত্র। জেঠু, বাড়ির পজিশনটা আপনার কাছে ক্লিয়ার হলো তো? যদিও খুব পরিষ্কার হয়নি, তবু বললাম, হ্যাঁ হয়েছে, এবার ঘটনাটা বলো। রুমা এবার যা বলে গেল তা এই রকম। পাড়ায় নান্টুর এক বন্ধুর বোনের বিয়ে, দরকারি কিছু জিনিস কেনাকাটার দায়িত্ব পড়েছিল নান্টুর উপর। নবদ্বীপ থেকে বেলাবেলি কিনে আনতে হবে।
সকালবেলায় বেরিয়ে গেল, বলে গেল বেলা 1টার মধ্যে ফিরবেই। জিনিসপত্র কিনে বিয়েবাড়িতে রেখে 1টার মধ্যে ফিরতেই হবে, কেননা বাড়ি ফিরে স্নান করে প্রস্তুত হয়ে আবার বিয়েবাড়ি যেতে হবে। ওখানেই দুপুরের খাওয়া, তারপর বিয়েবাড়ির তদারকি, বরযাত্রী আসবে, তাদের আপ্যায়ন করা। নষ্ট করার মতো সময় নেই। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, নান্টু ফিরল না। বাড়ির সবাই ভাবল নিশ্চয়ই নবদ্বীপ থেকে ফিরতে দেরি হয়েছে, তাই বিয়েবাড়িতেই স্নান টান সেরে নিয়েছে। একেবারে সব কাজকর্ম মিটিয়ে সেই রাতের বেলা ফিরবে। রাত যখন 11টা তখন পিন্টু বাড়ি ফিরল একা। সবাই অবাক, দাদা কোথায়? পিন্টু বলল, জানি না, সন্ধেবেলা দাদাকে একবার ওখানে দেখেছিলাম, তারপর আর দেখিনি। বোধহয় খায়ও নি, সবাই খোঁজাখুঁজি করছিল। শেষে সবাই ভাবলো বোধহয় বাড়ি চলে এসেছে। সারাদিন খুব খাটুনি গেছে তো। সে আবার কি, জলজান্ত ছেলেটা গেল কোথায়? যদি অন্য কোথাও যাই, বিয়ে বাড়িতে তো বলে যাবে। সে রাত্রে বাড়িতে কারো গলা দিয়ে ভাত বলল না। বিছানায় শুয়ে যে যার মতো চিন্তা করতে লাগলো, আর কান পেতে রইল দরজায় কখন কড়া নাড়ার শব্দ শোনা যাবে। রুমারও ঘুম আসছিল না। দেখলো পিন্টুও ঘুমোয়নি, এপাশ ওপাশ করছে। ও পিন্টুর কাছে গিয়ে বসলো। রাত তখন 1:30। ঘরের এক কোণে ওদের পোষা বেড়ালটা চোখ বুজিয়ে ঝিমুচ্ছে। অনেক দিনের বেড়াল, খুব ভীতু, হুলো দেখলেই পালায়, কিন্তু চেনা মানুষের কাছে খুব সহজ। রুমা জিজ্ঞেস করলো, বিয়ে বাড়িতে নান্টুদাকে কখন দেখেছিলি? তখন ফার্স্ট ব্যাচ বসেছে, এই ধর রাত 8টা। ও কি করছিল? পরিবেশন করছিল। তারপর? তারপর মনে হলো বাইরে থেকে দুজন লোক এসে ওকে ডাকলো। দুজন লোক ডাকলো? হ্যাঁ। চেনা লোক? আমি চিনি না। তারপর? তারপর পরিবেশন করা দেখে তাদের সঙ্গে কথা বলতে গেল, আর দেখিনি। বেড়ালটা আস্তে আস্তে রুমার কোলে এসে বসলো। রুমা অনেকক্ষণ কথা বলতে পারল না। শেষে বলল, এ কথাটা তো এতক্ষণ বলিসনি। বলে কি হবে, সবার দুর্ভাবনা আরো বাড়বে। শেষে আমাকেই এত রাতে খুঁজতে বেরোতে হবে। একটু থেমে বলল, বেরোতে আমি এখনই পারি, কিন্তু কোথায় খুঁজব? পিন্টু আবার একটু থামল, তারপর রুমার হাত দুটো চেপে ধরে বলল, কি যে ভয় করছে রুমাদি। ভয় কিসের? এখানে তো ওর কোনো শত্রু নেই। তা হয়তো নেই, তবে ওকে যে সবাই ভালোবাসে, সবার উপকার করার জন্য ছুটে যায়, এটা হয়তো কারো কারো ভালো লাগে না, হিংসে করে। তাছাড়া গোপন রাগও তো থাকতে পারে। বিয়েবাড়ির বাইরে এসে দাঁড়াতেই লোক দুটো বলল, নান্টু, একজন স্টোভ বাস্ট করে পুড়েছে, এখানে কিছু করা যাবে না, বিচ্ছিরিভাবে পুড়েছে, কেউ এগোচ্ছে না, ওকে কাটোয়ার হাসপাতালে নিয়ে যেতে হবে, তুমি না নিয়ে গেলে ও আর বাঁচবে না। নান্টু তখনই ওদের সঙ্গে চলে গেল। প্রায় একরকম দৌড়তে দৌড়তেই গেল। তাতেও প্রায় মিনিট 15 গেল। গিয়ে দেখল এক জায়গায় বেশ কিছু লোক জড়ো হয়েছে। জায়গাটা দেখেই নান্টু হক চকিয়ে গেল। ভাবতেও পারেনি এই গিরি গয়লানির বাড়ি। লোকগুলো বাইরে দাঁড়িয়ে আছে, ভেতর থেকে শোনা যাচ্ছে শুধু গোঙানি। কে পড়েছে? ওর সঙ্গের একজন এতক্ষণে বলল, গিরি। আমায় আগে তো বলনি। লোকটা কাচুমাচু হয়ে বলল, বলিনি ইচ্ছে করেই, যদি তুমি না আসো। গিরি যে তোমায় কি চোখে দেখে তা তো আমরা জানি। ভিড় ঠেলে নান্টু ঘরের মধ্যে ঢুকলো। ঢুকতেই কেরোসিন তেল আর পোড়া চামড়ার উৎকট গন্ধ। দেখলো ঘরের একটা জায়গা কেরোসিন তেলে ভিজে গেছে, ভাঙা স্টোভের টুকরোগুলো ছড়িয়ে। মাটিতে উপুর হয়ে পড়ে আছে গিরি। তার চুলগুলো পুড়ে গেছে, মুখের চামড়া পুড়ে কালো হয়ে গেছে, গলার কাছে দগদগ করছে যেন পুরনো ঘা। সে বীভৎস দৃশ্য দেখা যায় না। নান্টু তখনই একজনকে জিপ আনতে পাঠালো। আমার নাম করে বলবি, এক্ষুনি দরকার।
জিপ এলো প্রায় 1 ঘন্টা পরে। গিরির সেই বিরাট বপুর অনেক জায়গাতেই পুড়ে গিয়েছিল, তাই কলাপাতায় জড়িয়ে ধরাধরি করে জিপে তোলা হলো। তোমরা কে কে যাবে? এত রাত্রে এরকম একজন রুগীকে নিয়ে কাটোয়া পর্যন্ত যেতে কেউ রাজি হলো না। ছলছুতো করে সরে পড়ল। নান্টু একবার ক্রুদ্ধ দৃষ্টিতে ওদের দিকে তাকালো, তারপর একাই অত ভারী দেহটা নিজের কোলের উপর শুইয়ে নিয়ে চলল। রাত 1টা বেজে গেছে। বিশ্রী রাস্তা, জিপটা ঝাঁকুনি খেতে খেতে চলেছে। গিরি অসহ্য যন্ত্রণায় গোঙাচ্ছে তো গোঙাচ্ছেই। জনপ্রাণী শূন্য রাস্তা, দুপাশে রেন্ট্রিগুলো অন্ধকারকে আরো যেন ভয়াবহ করে তুলেছে। মাঝে মাঝে দুপাশে ধান ক্ষেত, বাবলা গাছের লাইন চলেছে তো চলেছেই। গাড়ির হেডলাইট অন্ধকারের বুক চিরে খানিকটা পথ করে নিচ্ছে, তার পেছনেই আবার জমাট অন্ধকার। গিরি গয়লানির বয়স 5-এর কোঠায়, শরীর বেশ ভারী, প্রায়ই নান্টুর কোল থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে। তখনই আর্তনাদ করে উঠছে। নান্টু প্রাণপণ শক্তিতে গিরির পা দুটো সিটের উপর তোলবার চেষ্টা করছে, কিন্তু পা দুটো যেন শক্ত আর বেঁকে গেছে। নান্টু ভাবল, মহা মুশকিল, এখনো অর্ধেক পথ আসেনি, এইভাবে কতক্ষণ নিয়ে যাওয়া যায়। তারপর পোড়া দেহ থেকে রস গড়িয়ে তার জামা প্যান্ট ভিজিয়ে দিচ্ছে। দুহাতে বুঝি রসই লেগেছে, তাই চটচট করছে। শুধু তাই নয়, গিরির সারা গা থেকে বিশ্রী পোড়া গন্ধ ছাড়ছে, বমি আসছে। এদিকে ড্রাইভার গাড়ি চালাচ্ছে তো চালাচ্ছেই, সেও যদি দুটো কথা বলে তাহলেও একটু অন্যমনস্ক হওয়া যায়। কিন্তু এমনই কর্তব্যপরায়ণ ড্রাইভার যে একবারও পিছু ফিরে তাকাচ্ছে না। হঠাৎ গাড়িটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। ড্রাইভার ব্রেক কষেছে। নান্টু ঝুঁকে পড়ে দেখল একটা লোক একেবারে সামনে পড়ে গেছে। অল্পের জন্য বেঁচে গেছে, কিন্তু লোকটার ভ্রুক্ষেপ নেই, একবারও পেছন ফিরে তাকালো না। হনহন করে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলল। ড্রাইভার আবার গাড়ি চালাতে লাগলো। হর্ন বাজিয়েই চলেছে, কিন্তু লোকটা পথ থেকে সরছে না। গাড়ি যতই এগোচ্ছে লোকটা ততই জোরে হাঁটছে। আশ্চর্য, এতক্ষণে নান্টু দেখল লোকটা বেজায় লম্বা। প্রথম যখন গাড়ির একেবারে সামনে দেখেছিল তখন এত লম্বা মনে হয়নি, কিন্তু এখন ড্রাইভার হর্ন বাজিয়েই চলেছে। তারপর হঠাৎই ড্রাইভার স্পিড তুলে দিল। নান্টু চেঁচিয়ে উঠল, করছো কি? চাপা পড়বে, গাড়ি থামাও। কিন্তু ড্রাইভার শুনল না। যতটা সম্ভব স্পিড তুলে গাড়িটাকে মাঝপথ দিয়েই উড়িয়ে নিয়ে গেল। না, লোকটা আর নেই, চাপাও পড়েনি, পাশে সরেও যায়নি, যেন হাওয়ায় মিলিয়ে গেল। নান্টুর কপালে মিনমিন করে ঘাম ফুটে উঠল। ড্রাইভারকে কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, আর তখনই মনে হলো গিরির জ্ঞান ফিরে এসেছে। তার মুখের দিকে তাকাতেই দেখল গিরি গোল গোল চোখ মেলে তার দিকে তাকিয়ে আছে। শুধু তাকিয়ে থাকা নয়, যেন দু চোখ বিস্ফারিত করে তাকে চেনবার চেষ্টা করছে। যে মুহূর্তে চিনতে পারল, তখনই তার চোখের ভাষা বদলে গেল। চোখের মণি দুটো আগুনের ভাটার মতো ঘুরতে লাগলো। উফ, কি ভয়ঙ্কর সে চাহনি! নান্টু তাড়াতাড়ি অন্যদিকে মুখ ফেরালো। বুঝতে পারল গিরি তার চিরশত্রুকে যেন এতদিন পর হাতের মুঠোয় পেয়েছে। কষ্ট হচ্ছে? সাহস করে নান্টু কথা বলতে চাইল। গিরি উত্তর দিল না। গোঙানিটা থেমে গেল, কিন্তু তার হিংস্র দৃষ্টি নান্টুর মুখ থেকে সরল না। ভয় নেই, তোমায় কাটোয়া হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুমি বেঁচে যাবে। গিরি তবু নিরুত্তর। একবার উহ করে উঠল। লাগছে বলে নান্টু তাড়াতাড়ি তার পোড়া পিঠের নিচ থেকে হাতটা সরিয়ে নিল। গিরি এবার চোখ বুঝল। নান্টু ড্রাইভারকে জিজ্ঞেস করল, কাটোয়া আর কত দূর ভাই? অগ্রদ্বীপ পেরোয়নি এখনো। ও বাবা, এখনো মাঝে দাইহাট আছে।
এদিকে সে আর পা ঠিক রাখতে পারছে না। গিরির দেহটা ক্রমেই তার পা থেকে সিটের নিচে নেমে যাচ্ছে। নান্টু ঘাড় নিচু করে গিরির দেহটা তুলতে তুলতেই হঠাৎ গিরি দুহাত দিয়ে নান্টুর গলাটা আঁকড়ে ধরল। নান্টু ভাবল বুঝি পড়ে যাবার ভয়ে গিরি ওর গলাটা ধরেছে। কিন্তু এ কি, গিরির দুটো হাত যে ক্রমেই তার কণ্ঠনালীর দিকে এগিয়ে আসছে। নান্টু এক ঝটকা মেরে ঘাটটা সরিয়ে নেবার চেষ্টা করল, পারল না। কি শক্ত গিরির হাত দুটো! সেই শক্ত হাত দুটো হঠাৎ টিপে ধরল নান্টুর গলা। টিপে ধরেই গিরি তার শেষ শক্তি দিয়ে উঠে বসবার চেষ্টা করল, যাতে ওর মরণ টিপুনির থেকে নান্টুর গলা বাঁচাতে না পারে। নান্টু আর দয়ামায়া না করে বাঁচবার জন্যে তার হাত দুটো জোর করে ঠেলে দিল। দুহাতে গলিত কুষ্ঠের মতো চটচটে রস লেগে গেল। একটা আর্তনাদ করে গিরি কোলের উপর এলিয়ে পড়ে ক্রমাগত গোঙাতে লাগলো। শয়তান কোথাকার, মরতে বসেও শয়তানি যায় না! বজ্জাত গয়লানি, তুই ভালো হয়ে ফিরে আয়, এবার তোকে জেলে পুরব, নইলে আমার নাম নান্টু নয়। ভোরবেলায় জিপ কাটোয়া হাসপাতালে ঢুকল। গিরিকে ভর্তি করিয়ে নাম ঠিকানা লিখে ডাক্তারদের বলে এলো, এ গরিব মানুষ বলে অবহেলা করবেন না, এর নিজের কেউ নেই, কিন্তু জানবেন আমি আছি। বলে দৃপ্ত পায়ে গটগট করে জিপে এসে বসল। জিপে বসতেই তার শরীরটা কিরকম করে উঠল, গা গুলোতে লাগলো, শরীরে কেমন কাঁপুনি। ড্রাইভার ভাই, একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দাও, শরীরটা বড্ড খারাপ লাগছে। বেলা প্রায় 9টার সময় নান্টু বাড়ি ঢুকলো। সবাই বসে আছে তার পথ চেয়ে, এমনকি বিয়ে বাড়ি থেকেও দু একটা ছেলে ছুটে এসেছে খবর নিতে। নান্টুকে ফিরতে দেখে সবাই নিশ্চিন্ত। রুমা ছুটে গিয়ে বলল, তোর আক্কেল কিরে নান্টুদা? নান্টু উত্তর দিল না, সোজা নিজের ঘরের দিকে চলল। নান্টুর আদরের বিড়ালটা ল্যাজ তুলে নান্টুর পায়ের কাছে ঘুরছিল। নান্টু এক লাথি মেরে সরিয়ে দিল। এমন নিষ্ঠুর আচরণ সে কখনো করেনি। এতক্ষণে বাড়ির সকলের লক্ষ্য পড়ল নান্টুর দিকে। ইস, এ কি অবস্থা! চুল উস্কো খুস্কো, চোখ নেশাখোরের মতো লাল, উদ্ভ্রান্ত দৃষ্টি, জামায় এখানে ওখানে বিশ্রী ছোপ। সারা রাত কোথায় ছিলি? কি হয়েছে? পরে বলবো, আগে একটু শোবো। কোন রকমে জামাটা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে প্যান্ট পরেই সে মেঝেতে শুয়ে পড়ল। প্যান্টটা ছাড়ারও দরকার ছিল, কিন্তু পারেনি। আধ ঘন্টা পর সে উঠে বসল। তখন সবাই তার পাশে বসল। বারবার জিজ্ঞেস করায় সে শুধু সংক্ষেপে গিরি গয়লানিকে কাটোয়া হাসপাতালে ভর্তি করে দেবার কথা বলল, আর কিছু বলল না। মামিমা বললেন, কিছু খাবি? সারা রাত তো কিছু খাসনি। নান্টু মাথা নাড়ল। খাবি না কেন? খেতে ইচ্ছে করছে না। তবে একটু চা করে দি, খা। রুমা তখনই চা করে এনে দিল, চায়ের সঙ্গে চিড়ে ভাজা। চিড়ে ভাজা ছুলো না, চাটা মুখে দিতে গিয়ে নামিয়ে রাখল। কি হলো, চা খাবি না? না, পোড়া গন্ধ। পোড়া গন্ধ? সবাই অবাক হয়ে তাকালো। তোমরা এখন বিরক্ত করো না, বলে গুম হয়ে বসে রইল। হঠাৎ নান্টুর কি যে হলো কেউ বুঝতে পারল না। যা চান করে নে গে। নান্টু তেল মেখে বাঁশবাগানের ধারের পুকুরে ডুব দিতে গেল, কিন্তু ডুব দিল না। ফিরে এলো। চান করলি না? বাড়িতে করব। কেন পুকুরে স্নান করবে না সে কথা জিজ্ঞেস করতে কারো সাহস হলো না। বাড়িতে স্নান করে খেতে বসলো, কিন্তু খেতে পারল না। বলল, পোড়া গন্ধ। তারপরে বিছানায় শুয়ে পড়ল। সবাই বুঝল গিরির পোড়া দেহটা অতদূর নিয়ে গিয়েছিল, সেই গন্ধটাই লেগে রয়েছে। বিকেলে ঘুম থেকে উঠল। এখন অনেকটা স্বাভাবিক। রুমা ওর কাছে কাছেই রয়েছে। খুব ইচ্ছে সারা রাত নান্টুদা একা ওই মুমূর্ষু মেয়েটাকে নিয়ে কিভাবে গেল সব কথা শোনার। গিরিকে কেউ পছন্দ করে না,
বিশেষ করে নান্টুদার উপর গিরির কিরকম রাগ সকলেই তা জানে। সেই গিরিকে বাঁচাবার জন্য একমাত্র তার নান্টুদাই ছুটল, এ কি কম কথা? তবু এই মুহূর্তে ওকে জিজ্ঞেস করতে সাহস পাচ্ছিল না। বেড়ালটা অভিমান ভুলে নান্টুর গা ঘেঁষে বসল। নান্টু আদর করতে লাগলো। সকালে তুই ওকে এমন লাথি মারলি? রুমা বলল। লাথি মেরেছিলাম নাকি? বাহ, এরই মধ্যে ভুলে গেলি? মনে পড়ছে না তো। অন্যদিন পুকুরে সাঁতার কাটিস, আজ পুকুরে গিয়েও ফিরে এলি কেন? এ কথার উত্তর দেবার আগেই নান্টু হঠাৎ বেড়ালটার গা থেকে হাতটা টেনে নিল। কি হলো? বিড়ালটার মুখে কালো দাগটা দেখেছিস? হ্যাঁ, ও দাগ তো ওর জন্ম থেকে। নান্টু একটু গম্ভীর হয়ে বলল, বোধহয় কোনোদিন পুড়ে গিয়েছিল। পুড়ে গিয়েছিল? তোর মাথা খারাপ হয়ে গেছে নান্টুদা, কেবলই পোড়া দেখছিস। নান্টু চুপ করে রইল। তারপর বলল, আমিও বোধহয় পুড়ে মরবো কোনোদিন। কি যে বলিস! পোড়া যে কি ভয়ঙ্কর তা না দেখলে বুঝতে পারবি না। খুব পুড়েছে? না, তেমন নয়, শুধু মুখের অর্ধেক, গলা আর পিঠের খানিকটা। তবে হয়তো বেঁচে যাবে। নান্টু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না, বাঁচবে না। কেন? আমি বুঝতে পারছি। তুই ডাক্তার না গণৎকার? ওসব কিছু নয়, কিন্তু আমি জানি। রুমা আর কিছু বলল না, সবই যেন তার হেয়ালি বলে মনে হচ্ছে। নান্টু হঠাৎ যেন নিজের মনেই বলতে লাগলো, একটা ঢ্যাঙা মতো লোক গভীর রাতে রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে। একটা গাড়ি বারবার হর্ন দিচ্ছে, কিন্তু সে পথ ছাড়বে না, রাস্তার মাঝখান দিয়েই হাঁটছে, লম্বা লম্বা পা ফেলে। ড্রাইভার আর কি করবে, চোখ বুজিয়ে স্পিডে সোজা গাড়ি চালিয়ে দিল। কিন্তু লোকটা চাপা পড়ল না, পাশেও সরে যায়নি, অথচ তাকে আর দেখা গেল না। কথা শেষ করে নান্টু কেমন একরকম ভাবে পেছনের পুজো বাড়িটার দিকে তাকিয়ে রইল। এমন সময় বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ। রুমা দরজা খুলে দিল। ফিরে এসে বলল, নান্টুদা তোকে ডাকছে। যেন চমকে উঠে নান্টু তাড়াতাড়ি বেরিয়ে গেল। মিনিট 2 পরে রুমা শুনল নান্টুদা রেগে উঠে বলছে, না আমি পারবো না, তোরা যা। যারা এসেছিল তারা অবাক হয়ে ফিরে গেল। কি বলছিল ওরা? রুমা জিজ্ঞেস করল। গিরি আজ সকালে মরেছে, বডি নিয়ে আসতে হবে, আমি পারবো না বলে নান্টু ঘরে ঢুকে পড়ল। যে ছেলে দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে যেত আর ফিরত রাত 9টায়, সেই ছেলেই সেই যে ঘরে ঢুকলো আর বেরোলো না। সবাই লক্ষ্য করলো নান্টুর গোটা মুখ কিরকম কালো হয়ে গেছে। নিজের ঘরে চৌকির উপর বসে আছে উবু হয়ে, একেবারে চুপ। স্পষ্ট বোঝা যাচ্ছে ও ভয় পেয়েছে। বাড়ির মধ্যে একমাত্র রুমাই নান্টুর মেজাজের সঙ্গে খাপ খাইয়ে সাহস করে কথা বলতে পারে। তাই ওই সাবধানে বলল, কি হয়েছে তোর? একটু বাইরে থেকে ঘুরে আয় না, আমিও না হয় তোর সঙ্গে যাচ্ছি। তুই যাবি? তবে চল। দুজনে বেরোতে যাচ্ছিল। নান্টু বলল, তুই থাক, আমিই যাচ্ছি বলে টর্চটা নিয়ে বেরিয়ে পড়ল। পেছন থেকে রুমা বলল, আজ যেন রাত করিস না। থমকে দাঁড়িয়ে পড়ল নান্টু। কেন? এমনি বললাম, কাল ধকল গেছে, আজ ভালো করে খাসনি। ঠিক আছে বলে নান্টু বেরিয়ে গেল, কিন্তু 10 মিনিটের মধ্যে ফিরে এলো। অবাক রুমা জিজ্ঞেস করল, এরই মধ্যে বেড়ানো হয়ে গেল? নান্টু উত্তর দিল না, শুধু বলল, সদর দরজাটা বন্ধ করে দে, আর দেখ তো কেউ ওখানে ঘুরছে কিনা। কোথায় ঘুরছে? দেখলাম কেউ যেন বাঁশঝাড়ের মধ্য দিয়ে আমার পিছু পিছু এসে পুজো বাড়িটার দিকে চলে গেল। সে আবার কি? আচ্ছা দেখছি বলে রুমা টর্চ নিয়ে বেরিয়ে যাচ্ছিল। পিন্টু বলল, দাঁড়া রুমাদি, আমিও তোর সঙ্গে যাব।
15 মিনিট পরে দুজনেই ফিরে এলো। রুমা বলল, দূর, কেউ কোথাও নেই। নান্টু গম্ভীর মুখে বলল, সে কি আর তোদের জন্য দাঁড়িয়ে থাকবে? সে আমাকেই চায়। রাত্রে শোবার সময় নান্টু মাকে বলল, মা, আজ রাত্রে তোমাদের ঘরেই শোবো। মামিমা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর বললেন, বেশ তো, শুবি। ওরে রুমা, তোর নান্টুদার বিছানাটা আমাদের ঘরে করে দে। রুমা বিছানাটা করতে যাচ্ছিল। নান্টুর বুঝি লজ্জা হলো। বলল, থাক, আমার ঘরেই শুই, কি আর হবে। মামি বললেন, হ্যাঁ হ্যাঁ, কিসের কি হবে? তাছাড়া পিন্টুটা একা শোবে? ও ঘর থেকে পিন্টু বলে উঠল, একলা শোবো তো কি হবে, ভূতে ধরবে? পিন্টুর এই সামান্য কথায় নান্টু যেন চমকে উঠল, কিন্তু কিছু বলল না, শুতে চলে গেল। ঘণ্টাখানেক পর, প্রায় রাত 11টা, রুমা ডাকল, মামিমা। আমার মনে হচ্ছে যে কোনো কারণেই হোক নান্টুদা খুব ভয় পাচ্ছে, নইলে ওর মতো সাহসী ছেলে ও এ ঘরে শুলেই পারত। তবে ডাক। রুমা মশারি থেকে বেরিয়ে পাশের ঘরে নান্টুকে ডাকতে গেল। দেখল এই গরমে ও ঘরের সব জানলা বন্ধ। নান্টুদা ঘুমোয়নি, খাটে বসে এক মনে গায়ত্রী মন্ত্র জপ করছে, যা সে কখনো করে না। পাশে পিন্টু নিশ্চিন্তে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। নান্টুদা এমন একাগ্র মনে গায়ত্রী মন্ত্র জপ করছে যে তার ধ্যান ভাঙাতে ইচ্ছে হলো না। রুমা পা টিপে টিপে নিজের ঘরে ফিরে এলো। এটা ছিল সোমবার, গিরি গয়লানির মারা যাবার প্রথম দিন। মঙ্গলবার, আজ বন্ধুর বোনের বউ ভাত, কাছেই শ্বশুর বাড়ি। ওরা বিশেষ করে এদের দু ভাইকে যেতে বলেছে। বিকেল পর্যন্ত নান্টু টানা ঘুম দিয়েছে, শরীরটা এখন বেশ ঝরঝরে। মা বলল, বউ ভাতে যাবি, তাড়াতাড়ি সেজে গুজে নে। মুহূর্তে নান্টুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। বলল, না, আমি যাব না। মা অবাক হয়ে বলল, কেন? তুমি বুঝতে পারছো না মা, আমার সামনে ভয়ানক বিপদ। কিসের বিপদ? তা আমি বোঝাতে পারবো না। তুই কি সত্যি ভয় পেয়েছিস? হ্যাঁ। রুমা কান খাড়া করে রইল। এবার যদি ও সব ঘটনাটা বলে। কিসের ভয়? তা জানি না, শুধু এটুকু বলতে পারি, কাল সন্ধে থেকে কেউ যেন আমাকে লক্ষ্য করছে, আমাকে ডাকছে, একটা ভয়ঙ্কর কালো মুখ। ওসব মনের ভুল। মনের ভুল নয় মা, তুমি তো জানো আমি আজ পর্যন্ত কত মরা নিয়ে গিয়েছি, পুড়িয়েছি, সারা রাত জেগে ওই সদানন্দ শ্যাকরার মরা আগলেছি, তখন তো এমন ভয় পাইনি। এখনই বা ভয় কিসের? বিয়েবাড়ি গেলেই 5 জনের সঙ্গে কথা বলে সব ভুলে যাবি। তা হয়তো যাব, কিন্তু তারপর ফেরার সময় ওই গিরি গয়লানির বাড়ির কাছ দিয়েই তো ফিরতে হবে। বৌভাত তো গিরির পাড়াতেই। অন্ধকারের মধ্যে ওর শেকল তোলা শূন্য ঘর আর আম গাছটা দেখলেই নান্টুর শরীরটা কেঁপে উঠল। মা তবুও অভয় দিয়ে বলল, ওদিক দিয়ে না এসে একটু ঘুরে জমপুকুরের পাশ দিয়ে আসবি, তাছাড়া পিন্টুও তো তোর সঙ্গে থাকবে। তাই যা নান্টুদা, নে নে, দেরি করিস না। অগত্যা পিন্টুকে নিয়ে নান্টু বেরিয়ে পড়ল। রাত প্রায় 11টা। দু ভাই নির্জন রাস্তা দিয়ে হনহন করে আসছে। পাশেই জমপুকুর, গভীর কালো জল। নান্টুর মনে হলো পুকুরটার ওইরকম বিশ্রী নাম রাখা হলো কেন? অদ্ভুত ব্যাপার, এই গ্রামেই তার জন্ম, এই পুকুরের পাশ দিয়েও কতবার গিয়েছে, কোনোদিন এইরকম কৌতূহল হয়নি। হঠাৎ আজই, কিরে দাদা, কথা বল কিছু। কথা কথা জোগাচ্ছে না রে। আচ্ছা, জমপুকুর নাম হলো কেন? নিশ্চয়ই অনেক লোক ডুবেছে, তুই কি বলিস? হতে পারে, অপঘাতে মৃত্যু তো। তাছাড়া কি? নান্টু চুপ করে হাঁটতে লাগলো, তারপরই হাঁটার বেগ বাড়িয়ে দিল। কিরে দাদা, অমন করে ছুটছিস কেন?
গন্ধ পাচ্ছিস না? একটা মানুষ পোড়ার চিমসে গন্ধ। নিঃশ্বাস টেনে পিন্টু বলল, কই না তো। তবে হয়তো আমারই মনের ভুল। হঠাৎ পাশের ঝোপটা যেন জোরে নড়ে উঠল। নান্টু চাপা উত্তেজনায় চেঁচিয়ে উঠল, কে কে ওখানে? সঙ্গে সঙ্গে পিন্টু টর্চের আলো ফেলল। ঝোপঝাড় দুলিয়ে কিছু যেন একটা পুকুরের দিকে চলে গেল। দেখতে পেলি? পিন্টু বলল, না। কি মনে হয়? বোধহয় শেয়াল। শেয়াল? শেয়াল এখন আর আছে নাকি? দু একটা থাকতে পারে, তুই হাঁট তো। সারা পথ আর কেউ কথা বলেনি। বাড়ি যখন পৌঁছলো রাত তখন 12টা বাজে। বুধবার। আজ সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। একটা শো শো করে বাতাস ক্রুদ্ধ অপদেবতার নিঃশ্বাসের মতো বাঁশঝাড়ের পাতা কাঁপিয়ে দাপাদাপি করছিল। ঘুম থেকে উঠল নান্টু, বেজার মুখ। চা খেলো, কিন্তু কারোর সঙ্গে কথা বলছিল না। সবাই ঘরে বসেছিল। একসময় নান্টু বলল, কাল রাতে কোনো পুজো ছিল? রুমা বলল, এখন পুজো থাকার তো কথা নয়, তবে এখানে এ সময় কোনো বিশেষ পুজো হয় কিনা জানি না। কেন? নান্টু বলল, কাল অনেক রাতে ঢাকের শব্দ পাচ্ছিলাম, অনেকগুলো ঢাক বাজছিল, ঠিক যেন বলিদানের বাজনা। নান্টুর মা ধমক দিয়ে বলল, তুই ওঠ তো, বুড়োদের মতো সকাল থেকে দেওয়ালে ঠেস দিয়ে বসে ঢাকের শব্দ শুনছে। নান্টু উঠল না, কেমন অন্যমনস্ক হয়ে তাকিয়ে রইল সেই পুজো বাড়ির দিকে। অস্বাভাবিক আতঙ্কে ভরা চোখ। রুমা বলল, নান্টুদা, তুই একটু ওপাড়ায় যা, আজ হাটবার, কিছু বাজার করে আনতো। দূর বাজার, তোরা যাস, বলেই মাটিতে শুয়ে পড়ল। বেলা 11টা। এই একটা জিনিস রুমা লক্ষ্য করছে, আজ নান্টুদা খুবই অন্যমনস্ক। সবসময় কি যেন ভাবছে আর যেখানে সেখানে শুয়ে পড়ছে। মামিমা অধৈর্য হয়ে বললেন, তোর কি হয়েছে বলতো? কি ভাবছিস? ওরকম ঢিস ঢিস করে শুয়ে পড়ছিস কেন? সে কথার উত্তর না দিয়ে নান্টু যেন আপন মনে বলল, অপঘাতে মৃত্যু, 3 দিন হলো, আজ ওর ঘাট। তাই নিয়ে তোর ভাববার কি আছে? তারও কোনো উত্তর না দিয়ে নান্টু বলতে লাগলো, গভীর রাত, নির্জন রাস্তা, একটা গাড়ি ছুটছে, সামনেই একটা লম্বা মতো লোক রাস্তার ঠিক মাঝখান দিয়ে হাঁটছে, পাশেও সরে যায়নি। তারপর তাকে আর দেখা গেল না। তারপরে একটা মুমূর্ষু রুগী কটমট করে তাকালো, দুহাত দিয়ে গলাটা টিপে ধরল। বলেই নান্টু ধর্মর করে উঠে পড়ল। কেউ কড়া নাড়ছে না। রুমা বলল, তুই বস, আমি দেখছি। ভালো করে দেখে খুলবি। বলেই সে এক ছুটে ঘরে গিয়ে ঢুকলো, যেন লুকোতে চাইল। দরজা খুলে রুমা দেখল নান্টুর 2 বন্ধু। তারা জিজ্ঞেস করলো, নান্টু কোথায়? রুমা ইতস্তত করে বলল, ঘরে আছে, শরীর ভালো নেই। কেন, ওর আবার কি হলো? বলতে বলতে ওরা ঘরে ঢুকে পড়ল। জানিস নান্টু, তাজ্জব ব্যাপার, আজ সকালে দেখলাম গিরি গয়লানির ঘরের সামনে ভিড়। তার অত সাধের আম গাছটার একটা শক্ত ডাল ভেঙে পড়েছে। কি করে ভাঙলো কে জানে, কাল তো ঝড়ও হয়নি। অন্য বন্ধুটি বলল, আরো অবাক কাণ্ড, ওর ঘরে শেকল তোলা ছিল, দেখা গেল দরজাটা হাট করে খোলা। নান্টুর ভয়ার্ত উদ্ভ্রান্ত চোখের দিকে তাকিয়ে রুমা তাড়াতাড়ি বলল, ও কিছু নয়, চোর টোর ঢুকেছিল। চোর? বন্ধুরা বলে উঠল, ওর ছিল কি যে চোরে চুরি করতে ঢুকবে? তাছাড়া গিরির জিনিস চুরি করে কেউ রেহাই পাবে মনে করেছো? পেতনি হয়ে ঘাড় মটকাবে। যার উপর ওর একবার রাগ হবে, মরেও তাকে রেহাই দেবে না। বেরোবি নাকি? নান্টু মাথা নাড়ল, না, শরীর খারাপ। ওরা চলে গেল। দুপুরে খেয়ে দিয়ে নান্টু টেনে ঘুমোলো, এমন নিশ্চিন্ত ঘুমোলো যেন তার মনে আর ভয় নেই। বিকেলবেলা প্যান্ট আর হাওয়াই শার্টটা পরল। নান্টুর মা খুশি হয়ে বলল, বেরোচ্ছিস? হ্যাঁ, দেখি কি হয়। হওয়া হইয়ের কি আছে আবার,
যা ঘুরে আয়। রুমা বলল, আমিও যাব। না, তুই আর কতদিন পাহারা দিবি? পাহারা দিয়েও কি আমায় ধরে রাখতে পারবি? বলেই বেরিয়ে গেল, কিন্তু 15 মিনিটের মধ্যেই ফিরে এলো। কিরে, এর মধ্যেই ফিরে এলি? নান্টু উত্তর দিল না। রুমা জিজ্ঞেস করলো, কতদূর গিয়েছিলি? এদিক থেকে ওদিক। মানে? একদিকে বাঁশঝাড়, অন্যদিকে দত্তদের পুজো দালান, দুটোই দেখলাম। হঠাৎ কি দেখতে গিয়েছিলি? আমার বিপদটা কোন দিক থেকে আসবে সেই রাস্তার উপর অশরীরী মানুষটা আমায় বুঝিয়ে দিয়েছিল গিরি বাঁচবে না। ঠিক তখনই গিরি আমার গলা টিপে মারতে চেয়েছিল। তার অর্থ ওর হাতেই আমার মৃত্যু আছে। কাল রাত্রিরে পুজো দালানে বলির বাজনা আমায় জানিয়ে দিল আমার মাথার উপর খাড়া ঝুলছে। নান্টুর মার মুখ শুকিয়ে গেল। রুমা আঁতকে উঠল। এসব কথা কি কোনো সুস্থ ছেলের লক্ষণ? এ কি শুধুই একটা অলৌকিক ভয়, না আরো কিছু? তখন সন্ধেবেলা। মা বলল, ছানাটুকু খেয়ে নে। নান্টু উদাসভাবে বলল, দাও খেয়ে নি। এমন ভাবে বলল যেন শেষ খাওয়া খেয়ে নেবে। খানিকটা খেয়ে বলল, পোড়া গন্ধ, বলে বাকিটা ফেলে দিল। বেড়ালটা বসেছিল কাছে, চেটেপুটে খেয়ে নিল। ঘরে টিভি চলছিল। বড় ঘরে বসে সবাই টিভি দেখছিল। এই ঘরেরই উত্তর দিকে জানলা দিয়ে দেখা যায় সেই রহস্যময় পুজো দালানটা। একসময় যেখানে বলি বেঁধে গিয়ে সর্বনাশ হয়েছিল। আজও নাকি মাঝে মাঝে গভীর রাতে ঢাক বাজে, অনেকেই শুনেছে। দক্ষিণ দিকের জানলা দিয়ে দেখা যায় এ বাড়ির উঠোনের উপর মস্ত ধানের গোলাটা। তারপরই পাশ দিয়ে দুপা গেলেই সদর দরজা। ঘরের মেঝেতে সবাই বসে। পিন্টু শুয়ে আছে খাটে। নান্টু বসে আছে খাটে দেওয়ালে ঠেসান দিয়ে। বেড়ালটা রয়েছে মেঝেতে। সবাই টিভি দেখছে, কিন্তু নান্টু দেখছে না। সে অন্যমনস্ক। তার চোখ ছুটছে একবার এ জানলার দিকে, একবার অন্য জানলা দিয়ে বাইরের দরজার দিকে। বাইরে জমাট অন্ধকার। সে যেন সেই দুর্ভেদ্য অন্ধকারের মধ্যে কিছুর জন্য অপেক্ষা করছে। ঘড়িতে ঢং ঢং করে রাত 8টা বাজল। দূরে জঙ্গলের মধ্যে কি একটা জন্তু ডেকে উঠল, যেন বড় কোনো সাপ কিছু ধরেছে। হঠাৎ ঝনঝন করে শব্দ। শব্দটা এলো দরজার দিক থেকে। নান্টু চমকে উঠল, রুমাও। নান্টুর চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে, অথচ অন্যেরা এক মনে টিভি দেখছে। বোধহয় তারা শুনতে পায়নি। কিসের শব্দ হলো? নান্টু ভয়ে ভয়ে জিজ্ঞেস করল। ও কিছু না, সাহস দিয়ে রুমা বলল, গোয়ালে বালতি ছিল, বোধহয় গরুর পায়ে লেগে। কিন্তু শব্দটা তো দরজার দিক থেকে এলো। ঠিক আছে, আমি দেখছি। না না, তুই যাসনি। মামার বাড়ি দুদিনের জন্য বেড়াতে এসে কেন প্রাণটা খোয়াবি? তুই চুপ কর তো, বলে রুমা টর্চটা নিয়ে উঠে পড়ল। পিন্টু বলল, কিরে রুমাদি? কিছু না, কিসের যেন একটা শব্দ হলো। দাঁড়া, আমিও দেখি। ওরা দুজনে চলল। নান্টুর কি মনে হলো, সেও পিছু পিছু চলল। দরজা বন্ধই ছিল। খিল খুলে পিন্টু আর রুমা বাইরে বেরিয়ে তন্ন তন্ন করে দেখল। কিছু চোখে পড়ল না, অথচ রুমা নিজেও শব্দটা শুনেছে, আর তা এই দরজার বাইরেই। ঘরে ফিরে এলো তিনজনেই। হঠাৎ নান্টু তাড়াতাড়ি প্যান্ট ছেড়ে গামছাটা পরে নিল। ওর মা বলল, গামছা পরছিস কেন? পায়খানা যাবি? হ্যাঁ, শরীরটা কেমন করছে। লণ্ঠনটা নিয়ে যা, আর পিন্টু না হয় দাঁড়াক। পায়খানা একটা বাড়ির ভেতরে আছে, আর একটা বাইরে। নান্টু ভেতরের পায়খানায় যেত না, বলতো ওটা মেয়েদের জন্যে। রাত দুপুরেও কতদিন একা একা বাইরের পায়খানায় গিয়েছে, কিন্তু আজ দরজার খিল খুলেও যেতে পারল না। তবে ভেতরের পায়খানায় যা।
নান্টু উত্তর না দিয়ে ওর ঘরে এসে শুয়ে পড়ল। এ ঘরে আয় না। নান্টু এলো না। রাত 10:30। সবাই খেয়ে নিল। নান্টু খেলো না, বলল শরীর খারাপ করছে। কি হচ্ছে? আমি জানি না মা, জানি না। আজ আমাদের ঘরে শো। একটু পরে হঠাৎ ভয়ঙ্কর একটা শব্দ ভেসে এলো। ঠিক কোন দিক থেকে এলো বোঝা গেল না। মনে হলো কিছু একটা শূন্যে ভাসতে ভাসতে ডেকে গেল। পাখির ডাক কি এরকম হয়? কিন্তু ডাকটা ওই মুহূর্তের জন্যে। রুমা নিজের কানে শুনেছে। এই কি সেই মরণ ডাক? নান্টুদা শুনতে পায়নি তো? বিছানা পাতা হয়ে গেছে, মশারি টাঙানো হচ্ছে। বাইরে চাপা অন্ধকারের মধ্যে অটুট স্তব্ধতা যেন স্থির হয়ে চেপে বসে আছে। রুমা উত্তরের জানলা দিয়ে পুজো দালানটার দিকে তাকিয়ে ভাবছিল, ঝনঝন করে যে শব্দটা একটু আগে সে নিজেও কানে শুনেছিল, আর এখনই যে বিকট শব্দটা শুনল, সে দুটো কিসের শব্দ হতে পারে? ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো চারদিক যেন কেমন থমথম করছে, যেমন ঝড়ের আগে হয়। এতক্ষণ ঝোপে ঝাড়ে দু একটা ঝিঝি ডাকছিল, সে ডাকটাও হঠাৎ থেমে গেল। গাছগুলোর পাতা একটু একটু নড়ছিল, তাও যেন থমকে গেল। আর এ কি, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন? শুধু কি তারই, না সকলের? হঠাৎ বাঁশঝাড় কাঁপিয়ে জম্পুকুরের দিক থেকে একটা অদ্ভুত হাড় কাঁপানো শব্দ ভেসে এলো। শব্দটা ক্রমেই এই বাড়ির দিকে এগিয়ে আসছে। যাতে নান্টু শুনতে না পায় সেই জন্য রুমা এক ঝটকায় জানলাটা বন্ধ করে দিয়ে ছুটে গেল পাশের ঘরে। দেখল নান্টু চৌকিটা চেপে ধরে থরথর করে কাঁপছে। মামিমা, মামা, পিন্টু, শিগগির এসো। কিন্তু কে আসবে? সেই ভয়ঙ্কর অপার্থিব শব্দে সবাই নিস্পন্দ হয়ে গেছে। তারা জানে এই সেই মরণ ডাক। এই ডাক যখন শোনা যায় তখনই গ্রামের কেউ একজন অপঘাতে মরবে। তারপর মরবে আর একজন মানুষ, পুরুষ কিংবা স্ত্রী, শিশু কিংবা বৃদ্ধ, তারপর কোনো গৃহপালিত জীব। নান্টু, নান্টু, কি হয়েছে? মা পরিমরি করে ছুটে এলো। মা, মা, ও আমায় নিতে এসেছে। তুমি আমায় বুকের মধ্যে চেপে ধরো, আমায় যেতে দিও না। নান্টুর মা অত বড় ছেলেকে বুকের মধ্যে আঁকড়ে ধরে রইল। শব্দটা যেন শূন্য থেকে নেমে এবাড়ির দক্ষিণ দিকের বন্ধ জানলায় ঝাপটা মেরে পুজো দালানের মধ্যে দিয়ে মিলিয়ে গেল। একটা অব্যক্ত যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নান্টু মায়ের বুক থেকে মাটিতে ঢলে পড়ল। ও মা, কি হলো গো? আর্তনাদ করে উঠল নান্টুর মা। একটু জল, জল নিয়ে আয় পিন্টু। পিন্টু ছুটে গিয়ে এক ঘটি জল নিয়ে এলো। জলের ঝাপটা দিতে দিতে নান্টুর জ্ঞান অল্প অল্প ফিরে এলো। কিন্তু তারপরে শুরু হলো পেটের যন্ত্রণা। পেটের যন্ত্রণা থেকে মাথার যন্ত্রণা, মাথার যন্ত্রণা থেকে পিঠ। ও মা, এ আমার কি হলো? স্থানুর মতো চৌকির উপর বসে আছেন নান্টুর বাবা। রুমা উত্তেজিতভাবে বলল, মামা, এক্ষুনি ডাক্তার ডাকা দরকার। বিহবল গলায় মামা বলল, এত রাত্রে ডাক্তার কোথায় পাবো? এদিকে নান্টুর হাত পা ঠান্ডা হয়ে আসছে, অথচ কেউ বুঝতে পারল না একটা সুস্থ সবল ছেলে হঠাৎ তার কি হলো। তবু ডাক্তারের খোঁজে তো যেতে হবে। ওই দেখুন, গোটা মুখটা কিরকম ফ্যাকাশে হয়ে যাচ্ছে। যাচ্ছি বলে প্রৌঢ় মামা গায়ে পাঞ্জাবি চড়িয়ে টর্চ লাঠি নিয়ে বেরোতে যাচ্ছিলেন। পিন্টু বললে, তুমি শোকে, আমি যাচ্ছি। চমকে উঠল রুমা। তুই ছেলে মানুষ, এত রাতে একা যাবি? যেতেই হবে, দাদাকে তো বাঁচাতে হবে বলে তাড়াতাড়ি জামা প্যান্ট পরে নিয়ে কোণের ছোট্ট ঘরে গিয়ে দাঁড়ালো। নানা পরিত্যক্ত জিনিসের মধ্যে দেওয়ালে ঝুলছে তরোয়ালটা। ধীরে ধীরে সেটা পেরে নিল। কাপড়ের ঢাকাটা খুলে ফেলতেই তরোয়ালের ইস্পাতটা ঝকঝক করে উঠল। সাইকেলটা নিয়ে পিন্টু বেরিয়ে পড়ল। রুমা দরজা পর্যন্ত এগিয়ে দিল।
দুহাত জোর করে মনে মনে বলল, ঠাকুর রক্ষে করো। অন্ধকার, শুধু অন্ধকার। তারই মধ্যে দিয়ে দু চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে সাইকেল ছুটিয়ে চলেছে পিন্টু। বাঁ হাত দিয়ে চেপে ধরেছে হ্যান্ডেল, ডান হাতে খোলা তরোয়াল। তরোয়ালটা ঘোরাচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে, যেন সমস্ত পার্থিব অপার্থিব বাধা কাটিয়ে পথ করে নিচ্ছে। রাস্তার ধারের দোলা আম গাছটার একটা ডাল ঝুঁকে পড়েছিল রাস্তার উপর। হঠাৎ কি যেন মাথার উপর পাখা ঝাপটে উঠল। সঙ্গে সঙ্গে পিন্টু তরোয়ালের উল্টো পিঠ দিয়ে ডালে আঘাত করল। আর তখনই এক ঝাঁক বাদুর জাতীয় কিছু পাখা ঝাপটে তার মাথার উপর উঠতে লাগলো। পিন্টু জোরে সাইকেলটা চালাতে লাগলো, কিন্তু সেগুলো যেন তার মাথা লক্ষ্য করে এগিয়ে আসতে লাগলো। পিন্টু এবার মাথার উপর তরোয়ালটা ঘোরাতে লাগলো। 1 মাইল দূরে ডাক্তারের বাড়ি। কেমন যেন আত্মভোলা হয়ে গিয়েছিল পিন্টু, বুঝতে পারছিল না কত দূর এসেছে। হঠাৎ কাছেই জলের উপর ঝপ করে কিছু পড়ার শব্দ শুনেই ডান দিকে তাকালো। জমপুকুর। হায়, এতক্ষণে জমপুকুর! তখনই সে একটা শব্দ শুনে চমকে গেল। কেউ যেন পুকুরটা ডুব দিচ্ছে আর উঠছে। আশ্চর্য, এত রাতে কে পুকুরে স্নান করছে? পিন্টু সেদিকে তাকালো না, সোজা সাইকেল চালিয়ে চলল। সত্যি যে এত রাত্রে ডাক্তার আসবেন কেউ ভাবতে পারেনি। পরিচিত ডাক্তার, নান্টুর অসুখ গুরুতর শুনে না এসে পারেননি। তখনই ওষুধের ব্যাগ আর সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন। পিন্টুর হাতে খোলা তরোয়াল দেখে অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, ও যে সত্যিকারের তরোয়াল, হঠাৎ তরোয়াল নিয়ে বেরিয়ে পড়েছ? পিন্টু বলল, সুভাষদা, এত রাতে একা আসতে ভয় করছিল। এ তরোয়াল আমাদের পূর্বপুরুষের। এর কোনো মহিমা আছে কিনা জানি না, তবে এটা হাতে তুলে নিতেই প্রচন্ড সাহস পেলাম। সুভাষ ডাক্তার নান্টুকে পরীক্ষা করে গম্ভীর হয়ে গেলেন। তাড়াতাড়ি 2টো ইঞ্জেকশন দিলেন, তারপর বসে রইলেন নান্টুর মাথার কাছে। সারা রাত কাটল এইভাবেই। ভোরের দিকে নান্টুর নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে এলো। সুভাষ ডাক্তার উঠে দাঁড়িয়ে বললেন, আর ভয় নেই, একটা জোর ধাক্কা খেয়েছিল, সেটা সামলে গেছে। তবে পিন্টু আমাকে ডেকে না নিয়ে এলে ওকে বাঁচানো যেত না। চা খেয়ে হাসি মুখে সুভাষ ডাক্তার ভোরবেলা বেরিয়ে এলেন। হঠাৎ উনি চমকে উঠলেন, ইস, এ কি! সবাই দেখল এতদিনের বেড়ালটা দরজার পাশে মরে পড়ে আছে। চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে, মুখ থেকে গড়িয়ে পড়ছে রক্ত। কেউ যেন গত রাত্রে প্রচন্ড আক্রোশে ওটাকে গলা টিপে মেরেছে। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।